of September was a shocking breach of international law. অবশেষে ঘটনা ঘটেই যাচ্ছে। আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে। আগামী 1 মাসের মধ্যে ইউনূস সরকারের পতন ঘটবে, এটা সুনিশ্চিত। মিলিটারি ইন্টেলিজেন্স বলছে আগামী 1 মাসের মধ্যেই ইউনূস সরকারের পতন ঘটবে। ব্রেকিং নিউজ, বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এরকম একটা পোস্ট তিনি দিয়েছিলেন। তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টে এই দাবিটা করা হয়েছিল। এছাড়া আরও একাধিক পোস্টে সেম দাবিটা করা হয়। খেলা কি এখন জাতীয় পার্টির হাতে? জিএম কাদের খুব ক্লিয়ারলি নেমে গেছেন পথে এবং বেশ এবার সাহসের পরিচয় দিচ্ছেন। আওয়ামী লীগের হুট করে শেষ দিকে তার নিষেধাজ্ঞা তুলে দিলে হবে নাকি? খুব সিগনিফিকেন্ট যে তাহলে কি আওয়ামী লীগের কাছে এমন কোনো ইনফরমেশন আছে যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, এই ঘোষণা দিয়েছেন জিএম কাদের। কারণ এতবার হুমকার জিএম কাদের কিসের ভিত্তিতে দেয়? সাহস কোথায় পেল? এরপর থেকে শেষে ঘটনা ঘটেই যাচ্ছে। আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার তথা ইউনূস সরকারের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। ইউনূস সরকারকে বিদায় নিতে হচ্ছে। ইউনূস সরকারের পতন সুনিশ্চিত। আগামী 1 মাসের মধ্যে ইউনূস সরকারের পতন ঘটবে, এটা সুনিশ্চিত। এমন একটি চাঞ্চল্যকর দাবি করেছে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স। ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স বলছে আগামী 1 মাসের মধ্যেই ইউনূস সরকারের পতন ঘটবে। তারা জোরালোভাবে বলছে, ভারতের বিভিন্ন মিডিয়া দাবি করছে, ভারতের অনেক রাজনৈতিক বিশ্লেষক দাবি করছে, ভারতের ইন্টেলিজেন্স ফোর্স এমন একটি তথ্য প্রকাশ করেছে আগামী 1 মাসের মধ্যেই ইউনূস সরকারের পতন ঘটবে। এখন প্রশ্ন উঠতে পারে, এদেশে সরকারের পতন ঘটবে নাকি নির্বাচন হবে, তাতে ভারতের কি? ভারত কেন এই ধরনের চাঞ্চল্যকর একটি দাবি করলো? তার পিছনে হয়তো অনেক কারণ আছে। ভূ রাজনৈতিক একটা বড় কারণ আছে এখানে। এই মুহূর্তে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তিনি সেখান থেকে কৌশল অবলম্বন করছেন কিভাবে তিনি সসম্মানে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। ইতিমধ্যে তিনি আন্তর্জাতিক অনেক গ্রহণযোগ্যতা অর্জন করেছে বলে অনেকে দাবি করছে। সর্বোপরি কথা হলো, এই মুহূর্তে চাঞ্চল্যকর দাবি করেছে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স। তারা বলছে আগামী 1 মাসের মধ্যেই ইউনূস সরকারের পতন ঘটবে। এখন এখানে বড় প্রশ্ন, তাহলে বাংলাদেশের সরকার কে হবে? এই দেশ কারা পরিচালিত করবে? কারা নির্বাচনের ব্যবস্থা করবে? এখানে কি তত্ত্বাবধায়ক সরকার আসবে নাকি সাবেক সরকার এসে আবার ক্ষমতা গ্রহণ করবেন? আওয়ামী লীগ সরকার এসে ক্ষমতা গ্রহণ করবেন, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন? এই নিয়েও আলোচনা চলছে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন সাহেব একটি বড় দাবি তুলেছেন। তিনি আদালতকে জানিয়েছেন শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে যায় নাই, শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন। তাহলে কি দাঁড়ায়? শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রীয় সফরে আছেন, নিরাপত্তার কারণে তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন। তাহলে কি শেখ হাসিনা ফিরে এসে আবার প্রধানমন্ত্রী হবেন? তিনি এসে আবার ক্ষমতা দীর্ঘস্থায়ী করবেন নাকি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন? অনেক কিছুই ঘটতে পারে। তবে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে কিন্তু একটা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে, সেটা হলো অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নয়, নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিএনপির পক্ষ থেকেও একই কথা বলা হচ্ছে, আগামী সংসদ নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই মুহূর্তে একেবারে ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে। কি ঘটবে, কি হতে পারে সেটা বোঝা দুষ্কর। আমি যে কথাটা বললাম, আগামী 1 মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকারের পতন ঘটবে, ইউনূস সরকারের পতন ঘটবে, এমন দাবি করেছেন ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক তরুণ ঘোষ। তরুণ ঘোষ তার ইউটিউব চ্যানেলে একটি পোস্ট করেছেন, সেখানে এই ধরনের একটি চাঞ্চল্যকর দাবি তিনি করেছেন। তিনি বলছেন ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স দাবি করেছে, তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আগামী 1 মাসের মধ্যেই এই অন্তর্বর্তী সরকার ভেঙে যাবে, ইউনূস সরকারকে হটানো হবে, ইউনূস সরকার থাকবে না, এই দেশে এই ধরনের কোনো অন্তর্বর্তী সরকার থাকবে না। ক্ষমতা কে নেবে সেটা হয়তো সময় বলে দেবে। ব্রেকিং নিউজ, বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে
সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এরকম একটা পোস্ট তিনি দিয়েছিলেন। তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টে এই দাবিটা করা হয়েছিল। এছাড়া আরও একাধিক পোস্টে সেম দাবিটা করা হয়। সেই দাবিটা করার প্রেক্ষাপটেই নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয় যে জাতিসংঘ আদতেও এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা। শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে যদি না দেখানো যায় তাহলে সেনাবাহিনীর ওপরে কোনো নিষেধাজ্ঞা আসছে কিনা, কিংবা শান্তি মিশনে সেনাবাহিনীর যে অংশগ্রহণ সেই অংশগ্রহণের সুযোগটা নষ্ট হচ্ছে কিনা। ব্যাপারটার সঙ্গে মানে কাকতালীয়ভাবে আরেকটা ব্যাপার জড়িয়ে গেছে। সম্প্রতি জাতিসংঘ যে পুলিশের একটা পুরো কন্টিনজেন্টকে শান্তি মিশন থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 1313 জনের সেনা এবং প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জাতিসংঘের শান্তি মিশন থেকে বিদায় করা হচ্ছে। পরপর এই দুইটা খবর যে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল তার সঙ্গে আবার এটাকে মেলানো হচ্ছে। কিন্তু কালবেলা বলছে যে এই মানে দাবিটা গুজব। কি বলছে তারা একটু শোনার চেষ্টা করি। তারা বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, এর আগে তিনি পদত্যাগ করেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। সম্প্রতি ব্রেকিং নিউজ, বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, যেটা বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের পোস্ট দেখা যায়। ফ্যাক্ট চেকার সংস্থা রিউমার স্ক্যানার তারা দাবি করছে যে এই ধরনের ব্যাপার এটা গুজব। তারা কি বলছে, তাদের অনুসন্ধানে জানা যায় জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত জাতিসংঘ বা অন্য কোনো সংস্থা নেয়নি। ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার তারা দাবি করছে। আবার আওয়ামী লীগের পক্ষ এই রিউমার স্ক্যানারকে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে এবং এই ফ্যাক্ট চেকের ব্যাপারটা শুধুমাত্র আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতেই করা হচ্ছে, এরকম দাবিও করা হচ্ছে। তারা বলছে যে এমনকি এ সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। আলোচিত দাবিতে বলা হচ্ছে গণ অভ্যুত্থানের পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে তারা এই ধরনের সিদ্ধান্ত নেবে, সেনাবাহিনীর উপরে দুর্যোগ নেমে আসবে। তারা বলছে যে এছাড়া জাতিসংঘের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স এ সংক্রান্ত কোনো তথ্য তারা খুঁজে পায়নি। গত 19 অক্টোবর প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে যেটা জানা গিয়েছিল সর্বশেষ, যে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স দপ্তর জানিয়েছিল বাংলাদেশের মিশনে একটি চিঠি তারা পাঠিয়েছে। 14 অক্টোবর পাঠানো ওই চিঠিতে বাংলাদেশের শান্তিরক্ষী সংখ্যা কমানোর বিষয়ে সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে। ওই চিঠিটাকে কেন্দ্র করেই মূলত এটা করা হয়েছে এবং এটাকে গুজব হিসেবে দেখছে ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এরকম সমালোচনা যদিও আমরা দেখছি যে বিভিন্ন জন এরকম সমালোচনা করার চেষ্টা করছেন যে সরকার তাদের নিজেদের একটা মানে নিজেদের খরচে একটা ফ্যাক্ট চেকার টিম তৈরি করেছে, যাদের পেছনে সরকার একটা বড় অর্থ খরচ করছে। তাদের কাজই হচ্ছে এই ব্যাপারগুলো মানে আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলো নিয়ে এক ধরনের প্রতিবেদন তৈরি করে আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলোকে মিথ্যা হিসেবে গণমাধ্যমে বলা, এরকম অভিযোগ রয়েছে। কিন্তু ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার বাংলাদেশে বেশ গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান হিসেবেই আমরা জানি। তারা অগ্রহণযোগ্য কোনো পর্যবেক্ষণ দেবে কি না সেটা হয়তো সময় বলে দেবে, সেটা হয়তো ভবিষ্যৎ বলে দেবে। আপাত অর্থে তারা যে দাবি করছে এবং কালবেলা যে দাবি করছে তাতে মনে হচ্ছে যে সাবেক মেয়র জাহাঙ্গীরের নামে যে ফেসবুক আইডি থেকে দেওয়া হয়েছে, আমি নিশ্চিত নই যে সেই আইডিটা জাহাঙ্গীর সাহেবের কিনা। সেই আইডি থেকে যেটা বলা হয়েছে, যে দাবি করা হয়েছে, সেই দাবি গুজব হিসেবেই দেখছে তারা। দর্শক, আপনার কাছে কি মনে হয়? জাতীয় পার্টি অন্তর্বর্তীকালীন সরকার নামে যে বস্তুটি আছে এই বস্তুটিকে একটা ঝাঁকি দিতে শুরু করেছে কিনা আমার কাছে এই প্রশ্ন তৈরি হয়েছে। তো প্রশ্ন তৈরি হওয়ার পেছনে একটা কারণ আছে। আমি আগে যে ঘটনা আপনার পত্রপত্রিকা দেখেছেন না, জাতীয় পার্টির চেয়ারম্যান আলটিমেটাম দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, খুব কড়া বক্তব্য দিচ্ছেন, এর বাইরেও কিছু ঘটনা আছে। সংক্ষেপে বলি, জাতীয় পার্টির উপজেলা দিবস নামে জাতীয় পার্টির একটা দিবস আছে, যে দিনটিকে জাতীয় পার্টি বড় করে উদযাপন করে। কারণ হোসেন মোহাম্মদ এরশাদ তার স্বৈরাচারী শাসন আমরা সবসময় স্বীকার করি, আমরা তার স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা অংশ নিয়েছিলাম। কিন্তু অনেক বছর পর এসে সবাই স্বীকার করে, আমরাও স্বীকার করি যে হোসেন মোহাম্মদ এরশাদ এমন কিছু কাজ করে গেছে যেটা বাংলাদেশে এরপরে আওয়ামী লীগ বিএনপিও করেনি। তারা এসে শুধু এরশাদ কেন করলো, টুটি চেপে ধরেছে বাংলাদেশের উপজেলা ব্যবস্থার 12টা বাজিয়েছে আওয়ামী লীগ বিএনপির দুই দল মিলেই। এবং বোধহয় 111 সরকার না আসলে উপজেলা ব্যবস্থার এই দুই দল বাংলাদেশে চালু করতো না। নামকা অবস্থা এখন চালু করেছে এবং উপজেলা চেয়ারম্যান পদটা কী পদ আপনারা জানেন, এটা শুধু তাদের দলীয় লোকদেরকে ভরণ পোষণের একটা পদ। যাক, ওই উপজেলা পরিষদ দিবস পালন করে ওটা একটা র্যালি করতে চেয়েছিল এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সেই র্যালিতে চিফ গেস্ট ছিলেন, তিনি সেটা উপস্থিত হয়েছিলেন এবং তিনি খুব সাংঘাতিক কড়া বক্তৃতা দিচ্ছেন। তার বক্তৃতাটা আমি আপনাদেরকে একটু শোনাই, অল্প কয়েক সেকেন্ড, চুম্বক অংশ। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়, তাদের একটি দল আছে
এইটার জন্য তো আমরা আন্দোলন করেছিলাম। এই বক্তৃতা যখন জিএম কাদের দিচ্ছেন তখন আস্তে আস্তে বিশেষ লোকজন এসে, বিশেষ লোকজন বোঝেন তো কারা, এটা সাধারণত এখন তো আগে তো থাকতো গোয়েন্দা সংস্থার বিশেষ লোকজন, এখন তারা না, এখন মাঠে ময়দানে যারা আছেন তারাই এসে বললেন যে স্যার আপনি দ্রুত বক্তৃতা এবং অনুষ্ঠান শেষ করেন, শেষ করে আপনি চলে যান, নাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করা হবে। এটা জাতীয় পার্টির বহু নেতাকর্মী আমাদেরকে বলেছে। এবং এরপরে জিএম কাদের খুব দ্রুত প্রোগ্রাম শেষ করেন এবং তারা রেলিটা কিন্তু করেন নাই। জিএম কাদের সেই অনুষ্ঠানে আমরা যা আপনাদেরকে অডিও শোনালাম তার বাইরেও তিনি সবাই বলছে যে জিএম কাদের হুঁশিয়ারি দিচ্ছেন, জিএম কাদের আলটিমেটাম দিচ্ছেন। ফাঁকে একটু বলি যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার আওয়ামী লীগের একটা সদস্য পদ আছে, সজীব ওয়াজেদ জয়ও কিছু বক্তৃতা দিয়েছে, ইন্টারভিউ, আমরা ওগুলো ছাপাতে চাই না, পত্রপত্রিকা বা ইন্টারন্যাশনাল মিডিয়া যেটুকু এসছে সেটুকু হলো যে জয় বলেছে বাংলাদেশে একটা সুষ্ঠু অংশীদারমূলক নির্বাচন লাগবে, না হলে এই দেশ স্থিতিশীল হবে না, এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে আওয়ামী লীগের হুট করে শেষ দিকে তার নিষেধাজ্ঞা তুলে দিলে হবে না। এটা খুব সিগনিফিকেন্ট যে তাহলে কি আওয়ামী লীগের কাছে এমন কোনো ইনফরমেশন আছে যে নির্বাচন জাস্ট আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা এই সরকার বস্তুটি রেখেছে সেটা তখন তুলে নেওয়া হবে, তারপরে বলবে যে আমরা তো নিষেধাজ্ঞাও তুলে নিয়েছি, আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিল না। মানে তাকে কিন্তু নির্বাচনে কাজ করার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এই যে বিএনপি জামাত এখন দৌড়াচ্ছে, এই করো সেই করো, প্রশাসন এখান থেকে সরাও ওইখান থেকে সরাও, আর ইউনূস সাহেব যেখানে আছেন এখানে আওয়ামী লীগ এই পদে পাড়া দিবে কিনা। যাক, জিএম কাদের বলছে জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে গেলে তা কোনো নির্বাচন হবে না। তিনি বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে, মাত্র 3% লোক নিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে চাচ্ছে। এই অবস্থায় নির্বাচন করতে গেলে তা কোনো নির্বাচন হবে না। ওই উপজেলা দিবসের যে অনুষ্ঠান সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিএম কাদের বলছেন যে নির্বাচনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিস্ট বলি, যে পাতানো খেলার জন্য আমরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। এই সরকার একই কাজ করছে, সরকার ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন করেছে। এই শব্দটা, এই কথা আমার খুব মজা লেগেছে। দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছে, এটা দেশের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র, এটা দেশ ধ্বংসের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশীদারদের দেশের মানুষ ক্ষমা করবে না নিশ্চিতভাবে। এটা নিয়ে জিএম কাদের বলা লাগে না, কারণ এখনকার এই পাপের বোঝা যে কাঁধে নিবে সে নিজেও পাপিষ্টই হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জিএম কাদের বলছেন আপনারা যা মনে করছেন তা হবে না। শেখ হাসিনার মতো লোক যাকে বিশ্বের বড় বড় শক্তির সমর্থন দিয়েছিল, বড় বড় প্রতিষ্ঠান কবজা করেও তিনি ক্ষমতা ধরে রাখতে পারেননি। একান্ত সত্যি কথা, এদেশের মানুষ তাকে লাথি দিয়ে ফেলে দিয়েছে, সেখানে সরকারের এ পাতানো খেলার রাজনীতি 2 মিনিটও টিকবে না। ক্ষমতায় থাকলে এটা বোঝা যায় না। ইউনূস সাহেবও সে তো আরও আনারি লোক, রাজনীতির ধারে কাছে না, ব্যবসায়ী মানুষ, তিনি বুঝতে পারছে না যে আসলে তিনি যে কী করে ফেলেছেন। বলছেন জেল ভরে ফেলেছেন, এটা করে, এরকম করা যায়, হঠাৎ করে এসে ওই নতুন আয়না দিয়ে দেখে না, এরকম খুব করা যায়। হ্যাঁ, উনিও সেটাই করেছেন, করতে থাকুক, এবং আলটিমেটলি ওই যে কর্ম তেমন ফল, যে করে সেই ফল ভোগ করে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় উল্লেখ করে তিনি বলেন আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম, যেখানে কোনো দল থাকতে পারবে না, যাদের নিজস্ব দল থাকবে তারা তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না। বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে। জিএম কাদের নিশ্চয়ই এনসিপির কথা বলছেন, এবং এটা প্রতিষ্ঠিত সত্য বাংলাদেশে। জিএম কাদের আরও বলছেন এই নির্বাচন জাতীয় পার্টি আওয়ামী লীগকে বাদ দেওয়া হচ্ছে। নির্বাচনের ফলের দিক দিয়ে তৃতীয় দল জাতীয় পার্টি, আর চতুর্থ দল হলো জামাতে ইসলামী। মানুষের মধ্যে প্রচার করা হচ্ছে, বিশেষ করে জামাত প্রচার করছে আওয়ামী লীগের পিটো হলো বিএনপি। এটা প্রচারের অর্থ হলো আওয়ামী লীগ আর বিএনপি এক। মানুষের প্রশ্ন হলো তৃতীয় দল হিসেবে জাতীয় পার্টিকে বেছে নেওয়া যায় কিনা। এটা অবশ্যই জিএম কাদের স্বপ্ন দেখতে পারেন। সেখানে জামাতের কথা হলো তৃতীয় দল তারা, কিন্তু জাতীয় পার্টি থাকলে তো তারা তৃতীয় দল হতে পারবে না, তাই তারা জাতীয় পার্টিকে বাদ দিতে চায়। আজকে জাতীয় পার্টির একজনকে আমি বলেছিলাম যে খেলা কি এখন জাতীয় পার্টির হাতে। জিএম কাদের খুব ক্লিয়ারলি নেমে গেছেন পথে, এবং বেশ এবার সাহসের পরিচয় দিচ্ছেন। গত কিছুদিন ধরেই তার পার্টি অফিসের পর খুব ঠান্ডা মাথায় খেলছেন। পার্টি অফিসের খেলাটা কীভাবে যেন গণ অধিকার পরিষদ নুরুল হক নুরু এমন চালে ভুল করেছে, পুরো তার পার্টির ভিতরে যে বিরোধ, এই বিরোধের জায়গা পার হয়ে জিএম কাদের যে জাতীয় পার্টি এইটা তিনি প্রতিষ্ঠিত করে ফেলেছেন, এবং একের পর এক এখন বোলিং করে যাচ্ছেন। দেখা যাক